আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এক সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, চলছে ত্রিমুখী লড়াই। ইরানকে ফাঁসাতেই ইসরায়েলের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। জ্বালানির সংকট হবে এই আতঙ্কে দেশের পেট্রোল পাম্পগুলোয় ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আপাতত মজুদ পর্যাপ্ত বলছে সরকার। গুলশানে বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন। সংসদের কার্যপ্রণালীবিধি, বিল, বাজেট, স্থায়ী কমিটি ও মন্ত্রিসভার কাজ সম্পর্কে দেয়া হচ্ছে ধারণা। পাট পণ্যের রপ্তানি বাড়াতে উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা রাষ্ট্রপতির। বললেন, বহু মানুষের আত্মত্যাগে দেশ ফিরেছে গণতান্ত্রিক ধারায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান গড়ালো এক সপ্তাহে। গেল ৭২ ঘন্টায় দেশটির কমপক্ষে ২০০ স্থানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। B-2 বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজন খানেক বাংকার ব্যাস্টার বোমা। ধ্বংস করা হয় ৩০টি ইরানি নৌযান সহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি। এছাড়া B-52 বোমারু বিমান দিয়ে IRGCর একাধিক কমান্ড কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযান। সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানে ১২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। রাজধানী ছেড়েছেন লাখের বেশি বাসিন্দা। যৌথ অভিযানের জবাবে অব্যাহত ইরানের পাল্টা হামলা। সপ্তম দিনের মতো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ছুটছে মিসাইল, ড্রোন। IRGC জানায়, মার্কিন সাবমেরিন হামলায় নিহত নৌসেনাদের স্মরণে চালানো হয়েছে বৃহস্পতিবার রাতের হামলা। তাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বেশ কিছু বাসভবন ক্ষতিগ্রস্ত হয়, ছড়ায় আগুন। রাজধানী তেল আবিবে মিলেছে একাধিক বিস্ফোরণের খবর। পশ্চিম তীর জেরুজালেমেও বেজে ওঠে সাইরেন। তাছাড়া কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। কুয়েতে ভূপাতিত করা হয় বেশ কিছু মিসাইল। এদিকে বাহরাইনের প্রধান জ্বালানি তেল শোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র, ঘটে অগ্নিসংযোগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে, ইরানকে ফাঁসাতেই দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সাবমেরিন স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল, ড্রোন। ইরানের দাবি, তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এই কারণেই তুরস্ক আজারবাইজানের ড্রোন হামলা দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানির সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পেও। দাম বাড়ার শঙ্কায় সকাল থেকেই ঢাকার পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে তেল নেই। এছাড়া অনেক পাম্পে ২ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। অনেক বড় সিরিয়াল, যা আমাকে ১-১.৫ ঘন্টা সিরিয়ালে মেনটেন করার পরে আমি তেল নিতে পেরেছি। সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। ঠিক আছে, তো আজকে মোটামুটি পাইলাম ইনশাল্লাহ, আগামীতে পাবো কিনা সন্দেহ। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর চাহিদা অনুযায়ী জ্বালানি তেল তারা পাচ্ছেন কিনা? মারফি, চাহিদা অনুযায়ী কিন্তু তারা যে জ্বালানি তেল সেটি কিন্তু পাচ্ছেন, এবং প্রত্যেকটি পাম্পে সকাল থেকে আমি কয়েকটি পাম্প করে দেখেছি যে প্রত্যেকটি পাম্পেই কিন্তু একদমই উপচে পড়া ভিড়। তবে এই পাম্পের যারা মালিক রয়েছে, দায়িত্বরত যারা রয়েছে, তারা বলছে যে তাদের কাছে তেল রয়েছে, তেলের সংকট নেই। তবে ক্রেতাদের আসলে উপচে পড়া ভিড়। ক্রেতারা যেমনটি ধারণা করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকটের আশঙ্কায় কিন্তু এই যে পেট্রোল পাম্পগুলোতে যানবাহন, মোটরসাইকেল, তাদের যে দীর্ঘ লাইন সেটি আমি সকাল থেকে দেখছি। অনেকে কিন্তু আতঙ্কে তেল কিনছেন, সেটি যারা দায়িত্বরত এই পাম্পের তারা বলছেন। ফলে পাম্পের যে সামরিক যে সরবরাহ সেটি কিছুটা কমেছে, এবং অনেক পাম্প কিন্তু 500 টাকার বেশি তেল না দেওয়ার যে নির্দেশনা সেটিও দিয়েছেন। এবং যে তারা যেমনটি বলছেন যে আন্তর্জাতিক সংকটের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের যে সরবরাহ বন্ধ, সেটি সংকট তৈরি হতে পারে। ক্রেতারা এমনটি আশঙ্কা করছেন এবং দাম বাড়তে পারে। সে কারণেও এই গুজবের আশঙ্কায় অনেককে কিন্তু
অতিরিক্ত তেল সেটি কিনছেন অনেক পাম্প ঘুরে ঘুরে। ধন্যবাদ তারেক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নবনির্বাচিত সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে চলছে বিএনপির সংসদীয় দলের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। সকালে গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কর্মশালার প্রথম সেশনে অংশ নিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা। বিকেলে অংশ নেবেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের এমপিরা। মূলত সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই 2 দিনের এই কর্মশালার আয়োজন। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে কর্মশালায়। দ্বিতীয় দিন ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। 12 মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা এই বিষয়ে তার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। সবুজ, প্রশিক্ষণের প্রথম সেশন শেষে কার্যালয় থেকে বেরিয়ে নেতারা কি জানালেন? মার্ফি, প্রথম অধিবেশন যেটি অর্থাৎ প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী যারা উপদেষ্টা ছিলেন তাদের এই সেশনটি অনুষ্ঠিত হয়েছে এবং এটি শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বের হয়ে গিয়েছেন এবং তারপরেই প্রতিমন্ত্রী, মন্ত্রীরা বের হয়ে গিয়েছেন এবং গণমাধ্যমের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন। তিনি এটিকে বলছেন যে এটি ঠিক কর্মশালা নয়, নিজেদের মধ্যে আড্ডার মতো করে অভিজ্ঞতা বিনিময়। অর্থাৎ এখানে বিএনপির যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 209 জন, এই 209 জনের মধ্যে সিনিয়র অনেক সদস্যই রয়েছেন যারা 7 বার পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারাই তাদের যে অভিজ্ঞতা, সংসদের বিগত সময়গুলোতে তারা যে সংসদে প্রতিনিধিত্ব করেছেন সেখানে সংসদীয় যে আচরণগুলো রয়েছে সেই আচরণগুলোই মূলত কি হতে পারে, যে নর্মসগুলো রয়েছে সেই নর্মসগুলো কি হতে পারে সেইগুলো নিয়েই মূলত অভিজ্ঞতা বিনিময় করেছেন এবং সেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেই আগ্রহী ছিলেন। তিনি নিজে থেকেই পুরো সেশনে উপস্থিত ছিলেন এবং জাতীয় পাট দিবস উপলক্ষে 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পাটের বৈচিত্র্যময় নকশায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল এই আয়োজন। এ সময় কর্মসংস্থান তৈরিকে অগ্রাধিকার দেওয়ায় সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। জানান, দেশব্যাপী 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কাজ চলছে। তাছাড়া দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষি কার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার,